ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের যে কোশ্চেনগুলো মানে করতে দিয়েছিলাম ওগুলো একটু আলোচনা করে দিই। প্রথম কোশ্চেন কি আছে? তরলের চাপ ক্রিয়া করে। তরলের চাপ ক্রিয়া করে কি? সব দিকে ক্রিয়া করে। আমরা জানি তরল সব দিকে চাপ সমান চাপ ক্রিয়া করবে কোনো একটা নির্দিষ্ট পজিশনে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একটা ছোট বস্তুকে কিছুটা ওপর থেকে ফেলে দিলে বস্তুটা নিচের দিকে পড়বে। তাহলে কি হবে? এখানে 4টে অপশন আছে, তার মধ্যে কি পৃথিবী আর বস্তু দুজনকে কি করবে? সমান বলে আকর্ষণ করে। পৃথিবী আর বস্তু যে বলটা আকর্ষণ করে দুটো সমানই হয়, কোনোটা বেশি কোনোটা কম হয় না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে 5-এর কোশ্চেনটা। টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় রয়েছে, বইটি স্থির থাকার কারণ কি? হ্যাঁ, কারণ কি? বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। আর উপরের দিকে কি লম্ব প্রতিক্রিয়া কাজ করে। আমরা যদি এটা দেখি, একটা টেবিলের উপর একটা বস্তু আছে, তাহলে বস্তুর ওজন mg নিচের দিকে আর লম্ব প্রতিক্রিয়া নর্মাল রিয়াকশন আর উপরের দিকে, এই দুটো সমান আর বিপরীতমুখী হয় বলেই বস্তুটা টেবিলের উপর স্থির হয়ে থাকে। তার মানে আর ইকুয়াল টু mg হয় বলেই বস্তুটা টেবিলের উপর। তাহলে এখানে কোন অপশনটা হবে? বইটির ওজন আর টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমমানের আর পরস্পরের বিপরীতমুখী। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে কোশ্চেন আছে, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, তাহলে নিচের কোনটা ভাসনের শর্ত? ভাসনের শর্ত সবসময় কি হবে? একটা তরলের মধ্যে একটা বস্তু আছে, ভাসছে। কখন ভাসবে? যখন এই বস্তুটার ওজন নিচের দিকে, সেটা বলছে কত? W1, আর উপরের দিকে প্লবতা বল W2। এটা স্থির হয়ে ভাসছে মানে কি? এই দুটো বল সমান আর বিপরীতমুখী, তবেই তো এটা স্থির হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে তখন কি হবে? এই বল দুটো সমান আর বিপরীতমুখী না হলে এটা ভাসবে না। তাহলে আমরা কি লিখবো? W1 ইকুয়াল টু W2। তার মানে এখানে বির অপশনটা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি? তারপরের কোশ্চেনটা দেখো, বলেছে যে একটি ক্যাম্বিসের বলকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর টানে নিচের দিকে নেমে আসে, কিন্তু পৃথিবী ও বস্তু পরস্পরকে সমান বলে আকর্ষণ করে, এটা আমরা আগেই জানি। তাহলে ক্যাম্বিসের বলই কেন পৃথিবীর দিকে ধাবিত হয়, উল্টো হয় না কেন? হ্যাঁ, তাহলে কারণটা দেখো, ধরো এই পৃথিবীর এখানে একটা কোনো বস্তু আছে, তাহলে দুজন সমবলে, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ভর অনেক বড়, বস্তুটার ভর স্মল এম ধরছি, অনেক ছোট, পৃথিবীর তুলনায় অনেক ছোট। হ্যাঁ, এবার তাহলে এই পৃথিবী বস্তুটাকে যে বলে টানছে এফ বলে, বস্তুও পৃথিবীটাকে তার নিজের দিকে এফ বলে টানছে, দুটো বল সমান বিপরীতমুখী। হ্যাঁ, তাহলে এই বল দুটো সমান। এবার আমরা কি জানি? বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে যখন আমরা বস্তুটার কথা ভাবছি, তাহলে বস্তুতে যে বলটা এফ, তাহলে সেটা কি হবে? বস্তুতে যে বলটা এফ আছে সেটার তাহলে কি হবে? ভর ইন্টু ত্বরণ। আর এর ক্ষেত্রেও, পৃথিবীর ক্ষেত্রেও তাহলে কি হবে? পৃথিবীর ভর ইন্টু ত্বরণ। তাহলে যার ভর বেশি তার ত্বরণটা কি হবে? কম হবে। আর যার ভর কম তার ত্বরণটা বেশি হবে। কারণ কি? দুটো বল তো সমান, এই দুটোর গুণফলটা তো ধ্রুবক। তাহলে এইটা যদি ভরটা বেশি হয় তাহলে ত্বরণটা কম হবে, তাহলে দুটোর গুণফল ধ্রুবক হবে। আর যদি ভর কম হয় তাহলে ত্বরণ বেশি হবে, আর যদি ভর বেশি হয় তাহলে ত্বরণ কম হবে, দুটোর গুণফল ধ্রুবক হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তাহলে বস্তুটার ভর কম, তাহলে বস্তুটাতে সৃষ্ট ত্বরণটা বেশি, ফলে এই এফটা যা পাবো সেরকম। পৃথিবীর ভর বেশি, তাহলে পৃথিবীর যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটা কম, তাহলে এই দুটোর গুণফল এফ পাবো, তাহলে পৃথিবীর ভর অনেক বেশি, তাহলে বস্তুটার ভর অনেক কম, তাহলে বস্তুতে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেটা পৃথিবীর তুলনায় অনেক বেশি হবে, ফলে বস্তুটা পৃথিবীর দিকে পড়বে, পৃথিবীটা বস্তুর দিকে যেটা আগাবে সেটা এতই সামান্য আমরা বুঝতে পারবো না। বুঝতে পেরেছো? তার মানে এটা যা ভর ইন্টু ত্বরণের গুণফলটা ধ্রুবক, এখানে বল সমবলে আকর্ষণ করছে, তাহলে যার ভর কম তার ত্বরণ বেশি, আর যার ভর বেশি তার ত্বরণ কম। আচ্ছা, এটা বুঝেছো? তাহলে এখানটা আমার কোনটা কি হবে? এখানে হবে কারণ পৃথিবীর টানে বস্তুতে সৃষ্ট ত্বরণ ক্যাম্বিসের বলের টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণের চেয়ে বেশি। আচ্ছা, এরপরে আছে একটা টেস্ট টিউবে জিঙ্ক আর লঘু সালফিউরিক অ্যাসিডের
বিক্রিয়ায় একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে। তাহলে গ্যাসটা কি শব্দ নীল শিখায় কোন গ্যাস জ্বলে? হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা কি হবে? হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এরপরের কোশ্চেন তোমাদের কি ছিল? এরপরে এই কোশ্চেনগুলো ছিল। এখানে কি আসছে? একটি চোঙাকৃতি ড্রামের তলদেশে ড্রামটিতে অবস্থিত জলের চাপ ড্যাশ হয়ে যাবে যদি ড্রামের জল অর্ধেক বের করে নেওয়া হয়। তাহলে জল অর্ধেক বের করে নিলে কি হবে? চাপটা কমে যাবে। কত কমে যাবে? অর্ধেকটা, যেহেতু এইচটা কমে গেছে, আমরা কি জানি যেটা চাপটা পিটা কার কার উপর নির্ভর করে? এখানে লিখি পি ইকাল টু এইচ রো জি, তাই তো? তার মানে পিটা সমানুপাতি এইচ। এখন কি এইচটা অর্ধেক হয়ে গেল চোঙাকৃতির এর ক্ষেত্রে অর্ধেকটা বার করে নিয়েছে জল, তাহলে এইচটা কত হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। তাহলে পি সমানুপাতি এইচ, এখানে এ সমানুপাতি এইচ, তার মানে এইচ অর্ধেক হয়ে গেলে চাপ কি হবে? অর্ধেক হয়ে যাবে। এইচটা যদি অর্ধেক হয়ে যায়, চাপ অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? জলের চাপ অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরের কোশ্চেন আছে, জলে ভাসমান অবস্থায় একটা বস্তুর ওজন 12 নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত হবে? যখন ভাসমান অবস্থায় আছে তখন ওর ওজন যা হবে ঊর্ধ্বমুখী প্লবতা তাই হবে, তবেই তো ওটা স্থির হয়ে ভাসতে পারবে। তাহলে এটা কত হবে? 12 নিউটন। আচ্ছা, তারপরে আসছে অভিকর্ষজ ত্বরণ বস্তুর কি নিরপেক্ষ হয়? ভর নিরপেক্ষ হয়। অভিকর্ষজ ত্বরণ ভরের উপর নির্ভর করবে না। হ্যাঁ, ত্বরণ এটা ধ্রুবক রাশি, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এবার হচ্ছে কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন বার করে নিলে তা কি হয়ে যাবে? একটা ইলেকট্রন চলে যাচ্ছে, ইলেকট্রন বার হয়ে যাবে মানে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে, মানে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে মানে ক্যাটায়ন হয়ে পড়বে। হ্যাঁ, যে কোনো একটা লিখলেই হবে। তারপরের কোশ্চেন হচ্ছে, সাধারণত ধাতুর তাপ পরিবাহিতা অধাতুর চেয়ে আমরা কি জানি? বেশি হয়, ধাতুর ক্ষেত্রে বেশি হয়। কিন্তু যদিও কি হয় আমরা জানি হীরক, গ্রাফাইট এই দুটো অধাতু, কিন্তু এদের তাপ পরিবাহিতাটা বেশি আছে। আচ্ছা, এখানে এবার আসছে সোনার প্রসারণশীলতা লোহার চেয়ে কি বেশি, সেই জন্য সোনা দিয়ে সূক্ষ্ম তার তৈরি করা সম্ভব হয়। আচ্ছা, তারপরের কোশ্চেন কি আছে? তারপরের কোশ্চেন আছে, প্রাচীন গ্রীসে, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে দুজন পরমাণুর অস্তিত্ব কল্পনা করেছিলেন, দুজন বিজ্ঞানী। কে নাম? লিওসিপাস আর এটা কি আছে? প্রাচীন গ্রীসে লিওসিপাস আর ডেমোক্রিটাস পরমাণুর অস্তিত্ব কল্পনা করেছিলেন। তারপরে এটা কি আছে? PB82, যার পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা 206। এই পরমাণুতে প্রোটন কত? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটন 82। ইলেকট্রন কত হবে? যতটা প্রোটন ততটা ইলেকট্রন 82। আর নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা -82, তার মানে 206 - 82 কত হবে? 124। তাহলে নিউটন সংখ্যা 124। আচ্ছা, 7N14 আর 6C14, এদের দেখো ভর সংখ্যা দুটো সমান। তাহলে এরা কি হবে? আমরা বলেছিলাম ভর সংখ্যা যদি সমান হয় তাহলে কি হবে? পরস্পরের আইসোবার। তাহলে এরা কি হবে? আইসোবার। আচ্ছা, এর পরের কোশ্চেন কি আছে? এরপরে আছে, একটি বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজনের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এটা একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। এখানে দেখো একটা তরল আছে, সেই তরলের মধ্যে একটা বস্তুকে যদি আমরা ডোবাই কি হবে? ডুবিয়ে দিলে ডুবিয়ে আমরা যদি ছেড়ে দিই তাহলে ওর ওজন নিচের দিকে কাজ করবে, ওর ওজন যদি W1 ধরি, আর উপরের দিকে ওর প্লবতা বল W2 কাজ করবে। হ্যাঁ, এবার পুরো যখন এই দুটো সমান আর বিপরীতমুখী হবে, জলের ডুবন্ত অবস্থায় ভাসবে। কিন্তু যদি যখন ডুবিয়ে ছেড়ে দিলাম, যখন কি হলো? ওপরের দিকে উঠে এখানটা আংশিক নিমজ্জিত হয়ে যদি ভাসে, তখন কি হবে? তখন এই পজিশনে এই বলটা বেশি ছিল বলে এই যেটা বেশি বল, মানে W2 - W1, এই যে লব্ধি বল, এই বলটা এটাকে ওপরের দিকেই উঠতে সাহায্য করেছিল, এই ওপরের দিকে উঠতে সাহায্য করবে। কিন্তু সেই পজিশনে তোমার এর ওজন W1, আর সেই পজিশনে যে প্লবতা বল সেটাকে আমরা যদি W2
এটা ধরো W2', তাহলে এটা W2 ধরি, তাহলে সেই পজিশনে এই দুটো কিন্তু সমান। এই পজিশনে কি হয়েছিল, এটা একটু বেশি ছিল বলে এ কি করেছে, ওপরে এই লব্ধি বলটা এই ওপরে তুলতে সাহায্য করেছে, কিন্তু এই পজিশনে এই দুটো বল সমান হবে। মানে কোনো বস্তু যখন ভাসবে স্থির হয়ে, সব সময়ের জন্য ওদের ওজন নিচের দিকে কাজ করবে আর প্লবতা বল উপরের দিকে কাজ করবে। এটা সমান আর বিপরীতমুখী হবার জন্যই ও স্থির হয়ে ভাসবে। তাহলে এক্ষেত্রেও আমরা কি লিখবো, W1 = W2। তাহলে এই যে কোশ্চেনটা আছে, কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, তাহলে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজনের মধ্যে যে সম্পর্ক হবে, তাহলে বস্তুর ওজন = অপসারিত তরলের ওজনটা একই হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন, দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো। ভারী বস্তুটা 2 সেকেন্ড পরে মাটিতে পড়লে হালকা বস্তুটা কত সময় পরে মাটিতে পড়বে। আমরা কি জানি যে ভারী হালকার উপর নির্ভর করবে না, অবাধে যদি আমরা পড়তে দিই তাহলে একই সময়ে দুটো পড়বে মাটিতে, তাহলে হালকা বস্তুটাও 2 সেকেন্ড পরে মাটিতে পড়বে। বুঝতে পেরেছো? এরপরে কোশ্চেন, হুবহু একই রকমের দুটি বোতলে একই পরিমাণ ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। তাহলে বোতল সমেত একটির ভর 2 কেজি, অপরটির ভর 2.5 কেজি, তাহলে কোন তরলের ঘনত্ব বেশি? তাহলে হুবহু একই রকম মানে ওদের আয়তনটা কি হচ্ছে, সমান। আয়তন দুটো সমান, কিন্তু একজনের ভর বেশি আর একজনের ভর কম। তাহলে দুজনের আয়তন সমান, আয়তনটা ধ্রুবক। একই রকম যেহেতু বোতল নিয়েছি, তাহলে আয়তন দুটোর একই। একই রকমের বোতল নেওয়া হয়েছে, তাহলে আয়তন দুটো একই, কিন্তু একজনের ভরটা হচ্ছে M1 হচ্ছে 2 কেজি আর একজনের M2 হচ্ছে 2.5 কেজি। আর দুজনের কিন্তু আয়তনটা একই। তাহলে ঘনত্ব কি জানি আমরা, ঘনত্ব = ভর বাই আয়তন, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে হবে, এর ভর 2/v, এর ঘনত্ব ρ1, আর এর ঘনত্ব যদি ρ2 ধরি, এর ভর হচ্ছে 2.55v, এত কেজি পার আয়তনটা যদি আমরা মিটার কিউব ধরি। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এই দুটোর মধ্যে কে বড় হবে, নিচে দুটো সমান আছে ভর, মানে হরের ক্ষেত্রে সমান, লবে যার বেশি সেই বড়, তার মানে এক্ষেত্রে ρ2 > ρ1, তার মানে এই যে যার ভর 2.5 কেজি সেটাই বেশি ঘনত্বের তরল আছে সেটাতে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি আছে, জলপূর্ণ একটি ঢাকনা খোলা বোতলের গায়ে বোতলের তলদেশ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় দুটি ফুটো করা হলো। কোন ফুটো থেকে জল বেশি দূরে নির্গত হবে? এটা তোমরা প্র্যাকটিক্যাল করেছো ক্লাসে। তাহলে যে ফুটোটা একদম নিচের দিকে করা হয়েছে, মানে যার ক্ষেত্রে তরলের যে গভীরতাটা বেশি সেটা থেকে জল দূরে গিয়ে নির্গত হবে, কারণ এখানে চাপটা বেশি। আর যেটা উপরের দিকে করা হয়েছে, মানে যার গভীরতাটা কম, সেটার ক্ষেত্রে কাছে এসে নির্গত হবে। ফুটো দুটো যদি একই উচ্চতায় হতো, তাহলে একই উচ্চতায় চাপ সমান হবে, তাহলে জলের যে বেগ সেটা একই হবে, সমান হবে সব ক্ষেত্রে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি, জলের ওপর তেল ভাসে, তাহলে জল আর তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? যেটা বেশি ঘনত্ব সেটা ভারী, সেটা নিচে থাকবে, যেটা কম ঘনত্বযুক্ত সেটা হালকা, সেটা উপরে থাকবে, কারণ ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন। তাহলে ভরটা ঘনত্ব বেশি মানে ভর বেশি, সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে তেলটা উপরে ভাসবে, কারণ তেলের ঘনত্ব কম আর জলের ঘনত্ব বেশি। এবার একটি কঠিন বস্তু আর একটি তরলের ঘনত্ব সমান। একটা কঠিন বস্তু আর একটা তরলের ঘনত্ব সমান আছে, ওই কঠিন বস্তুটা ওই তরলে নিমজ্জিত করলে কি হবে? এখন কঠিন বস্তুটা আর তরলের ঘনত্ব যেহেতু সমান, তাহলে কঠিন বস্তুটা তরলের যে কোনো পজিশনে ডুবন্ত অবস্থায় ভাসতে পারে, এখানে 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 যে কোনো পজিশনে ও ডুবন্ত অবস্থায় ভাসতে পারবে, দুজনের ঘনত্ব যেহেতু সমান। আচ্ছা, এরপরের কোশ্চেন কি, কোনো বস্তুকে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছোড়া হলে কি হবে? এটা আমরা জানি কি, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ, এই বেগে যদি কোনো বস্তুকে ছোড়া হয় সেটা পৃথিবীর যে অভিকর্ষজ টান আছে সেই অভিকর্ষজ আকর্ষণ বলের বাইরে চলে যাবে আর ফিরে আসবে না। আচ্ছা, এরপরে কি আছে, 10 নিউটন আর 20 নিউটন ওজনের দুটো বস্তুকে একই উচ্চতা থেকে একসঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো, কোনটি আগে মাটি স্পর্শ করবে? এটা কি আমরা একই ওজন যাই হোক না কেন, আমরা জানি একই উচ্চতা থেকে অবাধে পড়তে দিলে সবসময় একই সময়ে ওরা মাটি স্পর্শ করবে, একই সময় ওটা পড়বে, তাহলে কি হবে, দুটোই একই সঙ্গে মাটি স্পর্শ করবে।
আচ্ছা, তারপরে কোশ্চেন কি আছে, একটি 10 কেজি ভরের বস্তুর ওজন কত? আচ্ছা, জি দেওয়া আছে 9.8। আচ্ছা, ওজন সমান আমরা কি জানি, ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে এমটা কত বলে দিয়েছে 10 কেজি, 10 কেজি। আর জিটা কত বলে দিয়েছে, জিটা বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। আচ্ছা, এটা করলে কত হবে 98 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা এসআই এককে নিউটন বলি। তাহলে এত নিউটন। তাহলে ওজন কত হবে 98 নিউটন এটা। তারপরে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন 25 নিউটন হলে তার ভর কত? এখান থেকে আমরা ভর পাবো। ওজন কত বলেছে 25 নিউটন, তাহলে ডাব্লুটা বলেছে 25 নিউটন। তাহলে ডাব্লু ইকুয়াল টু এম জি সমান 25। তাহলে জি এমটা বলে দিয়েছে কত, ভরটা বার করতে হবে। জিটা আমরা জানি 9.8 নিউটন। তাহলে এম ইন্টু 9.8 সমান 25। তাহলে এম ইকুয়াল টু 25/9.8 এত কেজি। এটা কাটাকুটি করলে যা আসবে সেটা হবে এত কেজি। আচ্ছা, এরপরে আসছে কাঁচকে এক্স পদার্থ দিয়ে ঘষলে এক্স পদার্থে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় এক্স পদার্থটা। তাহলে এক্ষেত্রে কোন পদার্থটি ইলেকট্রন গ্রহণ আর কোন, যে এক্সটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, তার মানে যে ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে সেই ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এক্স পদার্থ ইলেকট্রন বর্জন করেছে। আর তাহলে কে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কাঁচ ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, এরপরে কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থায় পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হলো উদ্বায়ী পদার্থ। এগুলো কি আছে আমরা জানি, কর্পূর, নিঃসাদল, এইগুলো হচ্ছে এরকম পদার্থ যাকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্প হয়ে যায়, তরল হয় না। আচ্ছা, এরপরে আসছে হাইড্রোজেন সালফাইড আর কার্বন টেট্রাক্লোরাইড অণুর প্রাথমিক গঠন কেমন হবে? এটা এঁকে দেখাতে হবে। এটা তোমরা আগে আমাকে এঁকে দেখিয়েছো। হাইড্রোজেন সালফাইড H2S, এটা কি হবে, তাহলে H2S এর সেন্ট্রাল পরমাণুকে সালফার দুটো হাত দিয়ে দুটো হাইড্রোজেনকে ধরে আছে এইরকম হবে। আর CCl4 এর সেন্ট্রাল পরমাণুকে কার্বন 4টে হাত দিয়ে এইভাবে ধরে থাকবে, 4টে ক্লোরিন পরমাণুকে। তাহলে এদের প্রাথমিক গঠন এরকম হবে। আচ্ছা, এরপরে দেখি এরপরের কোশ্চেন কি হচ্ছে, পরের পেজে এরপরে আছে জিঙ্ক ফসফেট, ক্যালসিয়াম নাইট্রেট, এগুলোর সংকেত। তাহলে জিঙ্ক ফসফেট কি হবে, জিঙ্কের যোজ্যতা 2, ফসফেটের 3, তাহলে Zn3 জিঙ্ক ফসফেট, PO4 হোল 2, এটা তাহলে জিঙ্ক ফসফেট। ক্যালসিয়াম নাইট্রেট কি হবে, ক্যালসিয়ামের 2, নাইট্রেটের 1, তাহলে CaNO3 হোল ক্যালসিয়াম নাইট্রেট। এরপরে আসছে কি আছে, ফেরিক সালফেট। ফেরিক মানে লোহার যোজ্যতা 3 আর সালফেটের 2, তাহলে Fe2SO4 হোল 3। এরপরে আছে মার্কিউরাস নাইট্রেট। মার্কিউরাসের 1 আর নাইট্রেটের 1 হয়, কিন্তু এটা আমরা যখন লিখি দুটো করে পরমাণু নিই, তাহলে Hg2NO3 হোল 2। তাহলে এটা হলো। এরপরের কোশ্চেন কি আছে, এরপরে হচ্ছে দুটি বস্তু পরস্পর ঘষা হলো, বস্তু দুটি তড়িৎগ্রস্ত হলো। কেন এমন হলো, যখন বস্তু দুটো পরস্পর ঘষা হবে তখন কি হবে, একটা বস্তু থেকে ইলেকট্রন অপর একটা বস্তু থেকে স্থানান্তরিত হবে, ফলে একটা বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত আর একটা বস্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে। তাই স্থির তড়িতের সৃষ্টি হয়, সেই জন্য এরা তড়িৎগ্রস্ত হয়। আচ্ছা, কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলো, এতে বস্তুটির পরিমাপের কোন রাশি, আমরা জানি ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা যে রাশিটা পাই সেটা আমরা আগে জানি, ভর ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এটা কি আমরা ঘনত্ব রাশিটা পাবো। আচ্ছা, টেবিলের উপর একটা ভারী বস্তু রাখা আছে, বস্তুটির উপর ক্রমবর্ধমান বল প্রয়োগ করায় সেটি কিছুক্ষণ পর চলতে শুরু করলো। বস্তুটিতে ঠেলা মাত্রই বস্তুতে গতির সৃষ্টি হয় না কেন, বস্তুটি কখন সচল হবে? তাহলে আমরা কোনো বস্তুকে টেবিলের ওপর যদি আমরা ঠেলি, সঙ্গে সঙ্গে বস্তুটা সচল হয় না। যেমন একটা বস্তু আছে, এটাকে যদি আমরা ঠেলি প্রথমে সচল হবে না, কিছুক্ষণ বল প্রয়োগ করার পরে এটা সচল হবে, তাই তো? কেন হবে, কারণ আমরা যখন এটা ঠেলছি তখন কি হচ্ছে, এই তলটার সংযোগস্থলে
ওই বিপরীত আমি যেদিকে ঠেলবো তার বিপরীত অভিমুখে একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বলটা স্থির অবস্থায় ঘর্ষণ বল বলেই, স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে আমরা সীমাস্থ ঘর্ষণ বলি। সীমাস্থ ঘর্ষণের মান সর্বোচ্চ। তারপরে গতীয় ঘর্ষণ শুরু যদি হয়ে গতির সৃষ্টি হয়ে যায়, তখন গতীয় ঘর্ষণ সৃষ্টি হয়, তার মানটা সীমাস্থ ঘর্ষণের থেকে কমে যায়। তাহলে যখন আমরা বল প্রয়োগ করব, সীমাস্থ ঘর্ষণ আসা অবধি ওটা কি চলবে না, কারণ ওই এই ঘর্ষণ আমরা যে বল প্রয়োগ করছি আর ওই ঘর্ষণ বল পরস্পরকে প্রশমিত করবে। তারপরে বলের পরিমাণ যদি বাড়ায় আরও, তাহলে যখন ওই সীমাস্থ ঘর্ষণ বলটাকে অতিক্রম করে যাবে তখন এটা সামনের দিকে চলতে শুরু করবে। আচ্ছা, এর পরের কোশ্চেন কি আছে, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? কারণ কি জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির উঁচু স্থানে রাখা হয়? কারণ জলের সমোচ্চশীলতায় জল একই উচ্চতায় থাকতে চায়, আর জল সবসময় কি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় প্রবাহিত হয়। তাহলে উঁচু জায়গায় যদি আমরা ট্যাঙ্কটা রাখি, খুব সহজেই জলটা আমাদের কলে কোনো কোনো কিছু মানে তড়িৎ বা এইসব ইলেকট্রিসিটি বা পাম্প এইসব ব্যবহার ছাড়াই খুব সহজে আমাদের কলে চলে আসতে পারবে ট্যাবে, তো সেই জন্য উঁচু জায়গায় রাখা হয়। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, প্লাস্টিকের স্ট্রকে সিল্কের কাপড় দিয়ে বেশ কয়েকবার ঘষা হলো। এবার ছোট ছোট কাগজের টুকরোর সামনে ওই নলটিকে নিয়ে গেলে দেখা গেল নলটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করছে। এর কারণ কি, প্লাস্টিকের স্টকে যখন সিল্কের কাপড় দিয়ে ঘষছি তখন কি হবে, ওই স্ট্র কি বলছো, নলটা, তাই তো, নলে মানে স্ট্রর যে ওই নল স্ট্রটা আছে সেখানেও তড়িতের সৃষ্টি হবে। কেন? প্লাস্টিক আর সিল্ক একে অপরকে ইলেকট্রন আদান প্রদান করে, একটাতে ধনাত্মক আর একটাতে ঋণাত্মক তড়িতের সৃষ্টি হবে। তাহলে এখন ওটা তড়িৎগ্রস্ত হয়ে গেলে, এখন ওটাকে যদি কাগজের টুকরোর সামনে নিয়ে যায় কি হবে, কাগজের টুকরো নিস্তড়িৎ, কিন্তু যখন আমরা একটা তড়িৎগ্রস্ত বস্তুকে তার সামনে নিয়ে যাব তখন কি হবে, আবেশের ফলে ওখানে একটা প্রান্তে তড়িতের সৃষ্টি হবে, ফলে কি হবে, এটা নলটা ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, একটা স্টিলের চামচ বালতির মধ্যে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের চেয়ে অনেক ভারী স্টিলের গামলা জলে ভাসে কেন? স্টিলের চামচ ছোট, এবার এর দ্বারা যে অপসারিত জল হচ্ছে তার জন্য যে প্লবতা হচ্ছে সেটা অনেকটা কম, কিন্তু যে গামলা আছে চামচের চেয়ে অনেক ভারী, কিন্তু গামলা সেটা কি, এটা নিচের প্রান্তটা অনেকটা চওড়া আছে, ফলে এটা কি অপসারিত যে জলটা যে অপসারণ করছে তার পরিমাণটা, মানে যে আয়তনের জল অপসারণ করতে তার সেটা অনেকটা বেশি হচ্ছে, ফলে এর জন্য যে প্লবতা সৃষ্টি হচ্ছে সেটা অনেকটা বেশি, ফলে গামলাটা কিন্তু জলে ভাসছে। আচ্ছা, তরলের সমোচ্চশীলতা ধর্মের একটা বাস্তব প্রয়োগ কোথায় দেখি? ওই যে তোমরা বলেছিলে জলের ট্যাঙ্ক আমরা ওপরে রাখি, সেটাও বলতে পারো। আচ্ছা, এমন দুটি সহজ পরীক্ষার উদাহরণ করো যার ফলাফল থেকে বোঝা যেতে পারে তরল আর গ্যাসীয় অবস্থার অনুরাগ গতিশীল। এটা তোমরা দুটো সহজ পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করবে। এই কোশ্চেনটা তোমরা কেউ উত্তর করোনি। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে, তোমাকে দুটি টেস্ট টিউবের একটাই জিঙ্কের টুকরো আর অন্যটায় ফেরাস সালফাইডের গুঁড়ো দেওয়া হলো, একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে শনাক্ত করবে? এটা তোমাদের বই দেয়া আছে, এখানে ভৌত পর্যবেক্ষণ, এটা তোমরা নিজেরাই করতে। হচ্ছে জিঙ্ক লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। জিঙ্ক লঘু সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি করছে, জিঙ্ক সালফেট ZnSO4 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। সেই হাইড্রোজেন গ্যাসের মধ্যে আমরা জ্বলন্ত পাটকাঠি যদি প্রবেশ করি সেটা কি হবে, নীল শিখায় জ্বলে উঠবে, ফলে আমরা বুঝতে পারবো এটা হাইড্রোজেন গ্যাস। কিন্তু তার মানে আমরা ওই দুটো টেস্ট টিউবের মধ্যে কি দেবো, সালফিক অ্যাসিড দেবো, তাহলে যেটাতে আমরা জ্বলন্ত পাটকাঠি ডোবালে নীল শিখা জ্বলে উঠবে সেটাতে তাহলে কি আছে, হাইড্রোজেন গ্যাস হচ্ছে, তার মানে সেটাতে জিঙ্ক আছে। আর যেটাতে আমরা জ্বলন্ত পাটকাঠি ডোবালে সেটা নিভে যাবে, সেটা হবে তোমার ফেরাস সালফেট। অথবা আমরা এই দুটোতে যেহেতু সালফিক অ্যাসিড দিয়েছি, তাহলে ফেরাস সালফেটের এখানে সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, ফেরাস সালফেট হবে আর H2S গ্যাস উৎপন্ন হবে। H2S গ্যাস কি কেমন গন্ধযুক্ত, পচা ডিমের মতো গন্ধযুক্ত। তাহলে যে টেস্ট টিউবটা থেকে আমরা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস পাবো সেটা তাহলে কি হবে, আমার ফেরাস সালফেট আছে সেই টেস্ট টিউবে। আচ্ছা, এইভাবে আমরা পর্যবেক্ষণ করবো তাহলে। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, এরপরের কোশ্চেন আছে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, তাহলে চাপের পরিমাণ কত? তাহলে আমরা কি জানি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল।
তাহলে এখানে বলটা কত 14 নিউটন, 14 নিউটন, আর ক্ষেত্রফলটা কত 2 বর্গমিটার, 2 মিটার স্কোয়ার। তাহলে কত হবে 7 নিউটন/মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপ। আর নিউটন/মিটার স্কোয়ারকে আমরা পাস্কেল দিয়েও বলতে পারি, তাহলে 7 পাস্কেল, 7 পাস্কেল। আচ্ছা, তারপরের কোশ্চেন আছে কি, এই কোশ্চেনটা যদিও এখানে করে দেওয়া আছে, একটু বুঝিয়ে দিই। পৃথিবীর ভর চাঁদের ভরের 100 গুণ। পৃথিবীর গড় ব্যাসার্ধ চাঁদের গড় ব্যাসার্ধের প্রায় 4 গুণ। পৃথিবী আর চাঁদের পৃষ্ঠে একটি বস্তুর ওজনের তুলনা করো। তাহলে এখানটায় কি, পৃথিবীর ওজন সমান, আমরা এই ফর্মুলাটা জানি পৃথিবীর ক্ষেত্রে, G/m/r²। এম ইন্টু জি, সেটা আমরা জানি কি ওজন ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু mg। তো তাহলে এই জির মানটা জি ইকুয়াল টু G/m পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, এটা। তাহলে এই মানটা এখানটা বসিয়ে দিলে তাহলে ডাব্লিউটা পেয়ে যাব, তাহলে সেইটাই এখানে বসিয়েছে, Wm=Gmm/r²। আর ডাব্লিউ এটা m মানে মুন চাঁদের ক্ষেত্রে এটা, আর মানে আর্থ পৃথিবীর ক্ষেত্রে। যেহেতু ভরটা 100 গুণ বেশি, তাহলে 100 গুণ হলো, আর ব্যাসার্ধটা 4 গুণ বেশি, তাহলে ব্যাসার্ধ 4 গুণ হলো তার বর্গ। এটা কাটাকুটি করলে এটা হবে, তাহলে 1/6 প্রায়। এই কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম, তোমরা একটু মিলিয়ে নেবে।